সবাইকে স্বাগত জানায় জার্নাল পর্যালোচনায়। আপনাদের সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা এক এক দিন এক এক বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলছি ডক্টর ইউনূসের, অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস যে 18টি মাস পার করলেন, কেমন ছিল তার আমলে অর্থনীতি। জুলাই গণঅভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অর্থনৈতিক বাস্তবতা যেটা ছিল সেটাকে নাজুক না বললেও ভালো ছিল বলা যাবে না। উচ্চ মূল্যস্ফীতি ছিল, ডলার সংকট ছিল, ব্যাংক খাতে অস্থিরতা ছিল এবং বিনিয়োগ স্থবিরতা ছিল। সব মিলিয়ে একটা বহুমাত্রিক চাপের মুখেই অর্থনীতি ছিল। প্রশ্ন হলো, 1.5 বছর পরে আমরা কি দেখছি? অর্থনীতি কি ঘুরে দাঁড়িয়েছে, নাকি বলা যায় কসমেটিক কিছু পরিবর্তন এসছে বা পতন ঠেকানো গেছে? শুরুতেই স্বীকার করে নেওয়া ভালো যে অর্থনীতি ভেঙে পড়েনি, কিন্তু অর্থনীতি কোনো গতিও পায়নি। এটি অন্তর্বর্তী সরকারের একটি সাফল্য যে অর্থনীতি ভেঙে পড়েনি। ক্ষমতা গ্রহণের সময় মূল্যস্ফীতি ছিল 11.66%, যা এখন 8.49 বা 9-এর কাছাকাছি বলা যেতে পারে। কিন্তু এই অর্জন কি সন্তোষজনক তা বলা যাচ্ছে না। দীর্ঘ সময় কঠোর নীতি চালিয়েও মূল্যস্ফীতি কার্যকর নিয়ন্ত্রণে আনা যায়নি। 9%-এর কাছাকাছি মূল্যস্ফীতিকে উচ্চ মূল্যস্ফীতিই বলতে হবে এবং নিত্যপণ্যের বাজারে তার প্রতিফলন আছে, মানুষ তা হারে হারে টের পাচ্ছে। দারিদ্র্য বেড়েছে এই সময়। মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিম্ন এবং মধ্যবিত্তের উপরে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2022 সালের দারিদ্র্যের হার ছিল 18.7%, যা এখন সরকারি হিসেবে 21%। তবে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি দারিদ্র্যের হার 27% বেশি বলে দাবি করছে। সংকোচনমূলক মুদ্রানীতির আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া ছিল বিনিয়োগ স্থবিরতা। উচ্চ সুদের কারণে উদ্যোক্তারা নতুন প্রকল্পে আগ্রহ হারিয়েছেন। দেশি বিনিয়োগকারীরা অপেক্ষা করেছেন অনুকূল পরিস্থিতির জন্য, কিন্তু ইউনূস সরকারের শাসনামলের পুরোটাই ছিল রাজনৈতিক অস্থিরতা, মব সন্ত্রাস এবং আইনশৃঙ্খলার চরম অবনতি। এসব দুর্বলতার কারণে বিদেশি বিনিয়োগও আসেনি, স্থানীয় বিনিয়োগ তো হয়নি। বিনিয়োগ বোর্ড প্রধান নানা ধরনের লম্ফজম্প করেছেন, বিদেশ ঘুরেছেন, স্কুবি ডাইভ করেছেন, স্কাই ডাইভ করেছেন, কিন্তু নিজের যে প্রধান কাজ বিনিয়োগ বাড়ানো তা তিনি করতে পারেনি। ফলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন চাকরির বন্যা বয়ে যাবে, কিন্তু বাস্তবে মানুষ চাকরি পায়নি, উল্টো চাকরি খুইয়েছে। 5টি দুর্বল ব্যাংকে একীভূতকরণ একটি বড় কাজ হয়েছে, তবে এর ফল কতটা পাওয়া যাবে সেজন্য অপেক্ষা করতে হবে। খেলাপি ঋণের পরিমাণ আমরা দেখছি 2025 সালের শেষে 6 লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট ঋণের 33%। এই সময়টায় সরকার নিজের পরিচালনার জন্য ব্যাংক থেকে ব্যাপক হারে ঋণ নিয়েছে। সরকারের ঋণ বেড়েছে প্রায় 3 লাখ কোটি টাকার মতো। ফলে ব্যক্তিগত ঋণের প্রবাহ একেবারেই কমে গিয়েছিল, যার প্রভাব পড়েছে স্থবির ব্যবসা বাণিজ্যে। তবে সব চিত্র যে নেতিবাচক তা তো নয়। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে $15 বিলিয়ন থেকে সেটি এখন $32 বিলিয়ন হয়েছে। কিন্তু সেটারও একটি কারণ আছে। প্রথম হলো, আমাদের যারা প্রবাসী আছে তাদের আগ্রহে তারা নর্মাল চ্যানেলে, অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠানোর কারণে সেটি বেড়েছে। এছাড়া মূলধন যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল সহ আমদানি কম হওয়ায় ডলার খরচ কম হয়েছে সরকারের। এর বাইরে কেন্দ্রীয় ব্যাংক নিজেই বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়িয়েছে। সার্বিকভাবে আমরা বলবো অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করতে পেরেছে, কিন্তু গতি ফেরাতে পারেনি। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করেছে, কিন্তু স্বস্তিদায়ক জায়গায় আনতে পারেনি। দারিদ্র্য বেড়েছে, বিনিয়োগ একেবারে স্থবিরতায় চলে গেছে। অর্থনীতির গতি ফেরাতে গেলে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। কর্মসংস্থান করতে হবে, শিল্প উৎপাদন বাড়াতে হবে, ব্যবসা বাণিজ্যে গতি বাড়াতে হবে, এবং শুধু রিজার্ভের স্থিতি দিয়ে আসলে বড় কিছু প্রত্যাশা করা যাবে না। সামগ্রিকভাবে আমরা বলবো নতুন সরকারের সামনে তাই বিগত সরকার অর্থাৎ ইউনূস সাহেবের সরকার একটি চ্যালেঞ্জিং অর্থনীতি রেখে গেছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।